মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল, মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। এবার রেলমন্ত্রীকে চরমভাবে ধুলাই করলেন ব্যারিস্টার সুমন। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলে জানেন ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্ত্রী এমপি কে নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন এবং যেই জিনিসগুলোর সমস্যা আছে সেই সমস্যাটা তুলে ধরার চেষ্টা করেন। হ্যাঁ দর্শক, এবার ব্যারিস্টার সুমন বললেন যে আমাদের বাংলাদেশের রেলমন্ত্রী যেমন বুড়া হয়ে গেছে, আমাদের রেল ব্যবস্থাটাও তেমন বুড়ো হয়ে গেছে, অচল হয়ে গেছে। মানে রেল ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যে রেল ব্যবস্থাটাকে ধাক্কায় নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ দর্শক, ব্যারিস্টার সুমন এমন কিছু কথা বলেছে এই রেলমন্ত্রীকে নিয়ে, সেই কথাগুলো শুনলে হয়তো আপনারা রীতিমতো অবাক হবেন। হয়তো দর্শক এবার ব্যারিস্টার সুমনের কথায় রেলের কিছুটা হলেও উন্নত হবে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ব্যারিস্টার সুমনের পদক্ষেপগুলো নিয়ে আপনাদের মন্তব্য প্রকাশ করার চেষ্টা করবেন। সো দর্শক চলেন আগে ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনি যে তিনি রেলমন্ত্রীকে নিয়ে কি বললেন বা রেল নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি না, আপনারা অবশ্যই জানেন যে চট্টগ্রামের মিরসরাইতে প্রায় 11 জন এই যে রেল ক্রসিং এর মধ্যে রেল গেট না থাকার কারণে বা রেল গেটের মধ্যে গেটম্যান না থাকার কারণে রেলের দুর্ঘটনায় 11 জন মারা গেছেন। সবই হচ্ছে গিয়ে একদম ইয়াং, যারা বাংলাদেশে অনেক দূর নিয়ে যেতে পারতেন, যারা বাংলাদেশের সম্পদ ছিলেন। আর 5 জনের অবস্থা গুরুতর, তারাও বাঁচবেন কিনা শিওর না। আপনারা জানেন না, এই চেহারাটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ। এটা সিনেমাতে দেখা যায়, কিন্তু এরকম বাস্তবে এই প্রথম দেখলাম যে এই অবস্থায় দেখেন এই যে গাড়িটা দুমড়ে মুচড়ে কি অবস্থা হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাই, একটু আগে দেখে আসলাম টিভিতে যে গেটম্যানের নামে সাদ্দাম সাহেবের নামে মামলা হয়েছে, যে গেটম্যান এটার জন্য দায়ী। আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, গেটম্যান যদি তার এই কাজে অবহেলার কারণে যদি দায়ী হইতে পারে, সে রেল গেটটা লাগায় নাই, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। এই প্রথমে আপনারা দেখবেন যে এই পর্যন্ত 196 কোটি টাকা, শুধু আপনারা দেন 196 কোটি টাকা 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে, মানে এই রেল ক্রসিং গুলারে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন। এটা কিন্তু এই এফডিসির যে জায়গাটা, আপনারা বাংলা মোটরের এইদিকে আসলে সোনারগাঁ এখানে আসলে এই রেল ক্রসিংটা, এখানের অবস্থা আগে আরেকটু মন্ত্রী সাহেবের কাছে আসার আগে বা রেলের যারা দায়িত্বে যারা আছেন তাদের কাছে আসার আগে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল ক্রসিং এর অবস্থাটা দেখাই। এদিকে আসো, একটু এদিকে আসে। এই হচ্ছে গিয়ে রেল ক্রসিং এর অবস্থা। আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকায় মনে করেন যে এয়ারপোর্টের পরে মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং তারা কোথায় থাকেন, তাদের রেল গেটম্যানরা যে 24 ঘন্টা এখানে থাকেন, তাদের ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই। আসেন আসেন, তারা কোথায় থাকেন গেটটা আপনাদেরকে একটু দেখাই। এই এদিকে দেখেন, আসো এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এই যে দেখেন এই ঘরটাতে তারা থাকেন। এই 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 অবস্থাটা দেখেন। এইটা হচ্ছে কি একটা মেশিন, যেটাতে বলা হয় যে এইটার মাধ্যমে তারা জানতে পারেন যে রেল আসতেছে কিনা। আমি এখানে এসে জানলাম এটা 1 দিন না 2 দিন নষ্ট ছিল, তারা টেলিফোনের মাধ্যমে চালাইছেন। আপনি তো বলছেন এইটা কয়দিন বন্ধ ছিল? এটা ভাই এটা মনে হয় 6-7 ঘন্টা আপনার বন্ধ ছিল। আপনি বলছেন 1 দিন ছিল, পরে শুক্র শনিবার আসে না, এরপরে ছুটি নাকি পাইছে, মানে পাস হয়েছে ওনাদের শুক্র শনি। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এই যে সোনারগাঁ রেল ক্রসিং এর মতো গুরুত্ব জায়গায় এরকম বন্ধ থাকলে তো হাজার হাজার দুর্ঘটনা ঘটা। ওই দিন ওই সময় ফোন দিলে ওনারা বলে যে আমাদের শুক্র শনি আমরা মানে রেল চলবে, কিন্তু শুক্র শনিতে ওনারা কাজ করতে পারবেন না। আপনি তো রেলের লোক না? আচ্ছা, ওনাদের বাসাটার অবস্থা দেখেন, এই যে ওনাদের থাকার অবস্থাটা দেখেন। এটা হচ্ছে গিয়ে এই যে এফডিসিতে এই যে সোনারগাঁ রেল ক্রসিং এ যারা রেল গেটম্যানরা থাকেন তাদের অবস্থাটা দেখেন। এবার আসেন আবার বক্তব্য রেল ক্রসিং এ যাই। আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের ব্যাপারে কথা বলতে চাই। আসেন, কয়দিন আগে তো রনি, আপনারা জানেন যে রনি রেলের দুর্নীতি নিয়ে 6 দফা কথা বলে গেছে। এই দুর্নীতির ব্যাপারে বলছেন যে আপনারা ব্যবস্থা নেবেন, তদন্ত করবেন, কত কথা আপনারা বলছেন। এগুলো তো বলতে আপনারা অভ্যস্ত, আপনারা অনেক ভাবে বলতে পারেন। আসেন, এবার আমি আপনাদেরকে বলি, এই রেল ক্রসিং এর এখানেই বসে আপনাদেরকে যেটা বলি, বাংলাদেশে এইরকম রেল ক্রসিং আছে 2700। আমি যতটুকু জানছি 2700 রেল ক্রসিং আছে। এর মধ্যে স্বাধীনতার পরে এই পর্যন্ত 150-200 কিলোমিটারের বেশি রেল আর বাড়ে নাই। 2700 ক্রসিং এর মধ্যে নাকি 1400 ক্রসিং রেল ডিপার্টমেন্ট তারা তাদের নিজের মনে করেন না। এটা নাকি বিভিন্ন জন যে যার মতো করে ডিও দিছে, কেউ ডিও দেয় নাই। কিন্তু
এই অবজেকশন কিন্তু রেল মন্ত্রণালয় দেন নাই। এই 2700 রেল ক্রসিং এর মধ্যে 1400 রেল ক্রসিং অবৈধ যদি হয়ে থাকে রেল মন্ত্রণালয় অনুসারে, তাহলে বাকি 1300 থেকে তারা ওনারা চালাচ্ছেন। এর মধ্যে রেল মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি খবর নেন, 4000-এর মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন, এই মানে দিন বেসিসে কাজ করতেন, তাদের চাকরিও যায়। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেল মন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয়, এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা উনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা শুনতে পারলেন যে এবার ব্যারিস্টার সুমন কিন্তু রেল মন্ত্রীর পিছনে পড়ে গেছে। দর্শক, তাহলে কি এবার রেল ব্যবস্থার উন্নত হবে? আসলে আমাদের বাংলাদেশের রেল ব্যবস্থা যে এত খারাপ, যেটা আসলে কল্পনার বাইরে। দর্শক, আমরা সকলে আশা করি যে আমাদের রেল ব্যবস্থা যেন কিছুটা হলো উন্নত হয়। দর্শক, ব্যারিস্টার সুমন যে এই বিষয়টি নিয়ে কথা বলতেছে, তাতে কি আমাদের রেল ব্যবস্থার উন্নত হবে কিনা, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মন্তব্যটি করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।